হাই হ্যালো, আবারও ওয়েলকাম করছি নতুন একটা ক্লাসে। আমাদের আজকের টপিক মিডল ইংলিশ পিরিয়ড। এর পূর্বে আমরা ওল্ড ইংলিশ পিরিয়ডের একটা ক্লাস নিয়েছি। আশা করি ওল্ড ইংলিশের যতগুলো তথ্য দেওয়ার সেখানে আমরা প্রোভাইড করেছি। আর এটা আজকে আমরা শুরু করবো মিডল ইংলিশ পিরিয়ড। ওল্ড ইংলিশ পিরিয়ড যদি দেখার ইচ্ছে হয় আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, ওখানে দেখে নিলে হয়ে যাবে। সো আজকে মিডল ইংলিশ পিরিয়ড নিয়ে আলোচনা হবে একদম শুরু থেকে শেষ। সাথে থাকুন, শুরু করা যাক। মিডল ইংলিশ পিরিয়ড শুরু হয়েছিল মূলত এই যে 1066 থেকে 1500 সালের। শুরু হয়েছিল 1066-তে, শেষ হয়েছে 1500-তে। তাহলে মিডল ইংলিশ পিরিয়ডের সময়কাল হচ্ছে এই যে 1066 থেকে 1500। এখন আমরা দেখব যে মিডল ইংলিশ পিরিয়ডের সূচনাটা কিভাবে হয়েছে। মিডল ইংলিশ পিরিয়ডের সূচনা হয়েছে দ্য অ্যাংলো নরম্যান কনকোয়েস্টের মাধ্যমে, অর্থাৎ অ্যাংলো বিজয়ের মাধ্যমে। অ্যাংলো বিজয়, এই যে মিডল ইংলিশ পিরিয়ড, এই মিডল ইংলিশ পিরিয়ডের সূচনাটা হয়েছে অ্যাংলো বিজয়ের মাধ্যমে। কিভাবে? একটু আমাদেরকে ব্যাকগ্রাউন্ডে যেতে হবে, ফ্ল্যাশ ব্যাকে। অর্থাৎ এই যে পূর্বে, অর্থাৎ 1066 সালের পূর্বে ইংল্যান্ডকে শাসন করত এই যে এডওয়ার্ড দ্য কনফেসর। 1066 সালের পূর্বে ইংল্যান্ডকে শাসন করত কে? এডওয়ার্ড দ্য কনফেসর। কিন্তু দুঃখজনক বিষয় হলো এই এডওয়ার্ড দ্য কনফেসরের কোনো উত্তরাধিকার ছিল না, অর্থাৎ তার কোনো সন্তান ছিল না। যেহেতু তার কোনো সন্তান ছিল না, তার কোনো উত্তরাধিকার ছিল না। তো পরবর্তীতে দেখা যায় কি উত্তরাধিকার সমস্যা দেখা দেয়। এখন এই যে উত্তরাধিকার সমস্যা, এই উত্তরাধিকার সমস্যা দেখা দেওয়ার ফলে কি হবে? তিনজন রাজা এটার সুযোগ নেওয়ার চেষ্টা করবে। তিনজন রাজা কে কে? এই যে আমরা দেখবো তিনজন রাজা। এই যে তিনজন রাজা, তিনজনের মধ্যে কে? একজন হচ্ছে হ্যারল্ড গডউইনসন, যে ইংল্যান্ডের অভিজাত্য সম্প্রদায়ের একজন রাজা। আরেকজন হচ্ছে উইলিয়াম দ্য কনকিউরার, যে হচ্ছে ফ্রেঞ্চ নরম্যান্ডি শাসক ছিল। আরেকজন হচ্ছে হ্যারল্ড হেরাডাল্ডা, যে ছিল নরওয়ের রাজা। এই যে উত্তরাধিকার সমস্যা, এই উত্তরাধিকার সমস্যার সুযোগ নিতে যাবে এই তিনজন। এই তিনজনের ভিতরে একজন হচ্ছে হ্যারল্ড গডউইনসন, যে ইংল্যান্ডের অভিজাত্য সম্প্রদায়ের একজন রাজা। আরেকজন উইলিয়াম দ্য কনকিউরার, যে হচ্ছে ফ্রেঞ্চ নরম্যান্ডি শাসক। আরেকজন হচ্ছে হ্যারল্ড হেরাডাল্ডা, সরি হ্যারাল্ড হেরাডাল্ডা, যে হচ্ছে নরওয়ের রাজা। তো পরবর্তীতে দেখবো আমরা কি এই উত্তরাধিকার সমস্যা নিয়ে, অর্থাৎ এই উত্তরাধিকার পাওয়ার জন্য এই তিনজনের ভিতরে ব্যাটেল হবে, যুদ্ধ হবে। ঠিক আছে? এই উত্তরাধিকার নেওয়ার জন্য এই তিনজনের ভিতরে এইবার যুদ্ধ হবে। এবার দেখবো আমরা ব্যাটেলে কি হলো। প্রথমে স্ট্যামফোর্ড ব্রিজে 1066 সালে ইংল্যান্ডের স্ট্যামফোর্ড ব্রিজে একটা যুদ্ধ হবে, হ্যারল্ড ভার্সাস হ্যারাল্ড হেরাডাল্ডা। প্রথম যুদ্ধটা হবে 1066 সালে। এটা হচ্ছে স্ট্যামফোর্ড ব্রিজে। কার ভিতরে, কার মধ্যে যুদ্ধটা হবে? এই যে হ্যারল্ড গডউইনসন ভার্সাস হ্যারাল্ড হেরাডাল্ডা। এই যুদ্ধে এই যে হ্যারল্ড গডউইনসন, এ কিন্তু জয়ী হবে, কিন্তু সে ক্লান্ত হয়ে পড়বে, অর্থাৎ ফিজিক্যালি ড্যামেজড। এর পরবর্তীতে আমরা দেখব নেক্সট যে যুদ্ধটা হবে, এই নেক্সট যুদ্ধটা হবে হ্যাস্টিংসে, অর্থাৎ ইংল্যান্ডের হ্যাস্টিংস নামক একটা জায়গায়। এই যুদ্ধ হবে এবার হ্যারল্ড গডউইনসন ভার্সাস উইলিয়াম দ্য কনকিউরার। এবার যুদ্ধ হলো হ্যারল্ড গডউইনসন ভার্সাস উইলিয়াম দ্য কনকিউরার। কিন্তু দুঃখজনকভাবে এই যুদ্ধে হ্যারল্ড গডউইনসন হেরে যাবে। ঠিক আছে? হেরে যাবে। তো এই যখন হেরে গেল, জয় হলো কে? এই যে উইলিয়াম দ্য কনকিউরার। এবার জয় হলো উইলিয়াম দ্য কনকিউরার। অর্থাৎ 1066 সালের পরে, অর্থাৎ এই উত্তরাধিকার সমস্যার পরে, এডওয়ার্ড দ্য কনফেসর এর পরে রাজা হবে উইলিয়াম দ্য কনকিউরার। এখন উইলিয়াম দ্য কনকিউরার যখন রাজা হয়েই গেল, ফলাফলটা কি হবে এবার দেখবো আমরা, রেজাল্ট। উইলিয়াম কনকিউরার রাজা হওয়ার পরে কি হলো এবার আমরা দেখব যে উইলিয়াম বিকেম দ্য কিং অফ ইংল্যান্ড। এই যে উইলিয়াম এইবার ইংল্যান্ডের রাজা হলো। তারপরে সে যেহেতু কোথাকার লোক ছিল, এই যে উইলিয়াম কিন্তু ছিল নরম্যান্ডি, অর্থাৎ ফ্রান্সের লোক। যেহেতু উইলিয়াম ফ্রান্সের লোক ছিল, এবার সে করলো কি, এই যে ইংল্যান্ডে ফ্রেঞ্চ ভাষাকে করলো রাজা এবং অভিজাত্যদের ভাষা। যেহেতু সে এখন রাজা,
আর সে যেহেতু ফ্রান্সের লোক, সে ফ্রেঞ্চ ভাষাকে করলো কোথাকার কি, এই রাজা এবং অভিজাত্য সম্প্রদায়ের ভাষা করলো এই ফ্রেঞ্চ ভাষাটাকে। তারপরে লাতিন হলো ধর্ম ও শিক্ষার ভাষা, আর ইংলিশ হলো সাধারণ মানুষের ভাষা। অর্থাৎ ইংলিশ একদম লো কোয়ালিটির একটা ভাষা হয়ে গেল। অর্থাৎ ইংলিশ হলো একটা লো কোয়ালিটির ভাষা। তারপর আর কি হয়েছে, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়েছে। অর্থাৎ তখন কিন্তু আমরা একটা মিক্সড ল্যাঙ্গুয়েজ দেখেছি। কি ল্যাঙ্গুয়েজ? মিক্সড ল্যাঙ্গুয়েজ। মিক্সড ল্যাঙ্গুয়েজ কি কি? এই যে ফ্রেঞ্চ, লাতিন এবং ইংলিশ, তখন কিন্তু আমরা একটা মিক্সড ল্যাঙ্গুয়েজ দেখেছিলাম। আচ্ছা, ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হলো, তারপরে ভোকাবুলারি গ্রোথ হলো, অর্থাৎ ভোকাবুলারির উন্নতি হলো। এবার দেখবো আমরা গ্রামার সিম্পলিফিকেশন। অর্থাৎ ওল্ড ইংলিশ পিরিয়ডে গ্রামার কিন্তু ছিল জার্মানিক, ঠিক আছে, অর্থাৎ জার্মান ভাষায় লেখা ছিল। সো পরবর্তীতে মিডল ইংলিশ পিরিয়ডে এই যে গ্রামার, এই গ্রামারটা কিন্তু সিম্পলিফিকেশন হয়, অর্থাৎ মডিফাইড হয়। এই মডিফাইড হয়ে আগে ছিল দুর্বোধ্য, পরবর্তীতে কিন্তু এটা সহজ হয়ে যায়, সহজ। এবার আমরা হচ্ছে ক্লাসিফিকেশন দেখব। ওল্ড ইংলিশ, সরি, দ্য মিডল ইংলিশ পিরিয়ডের ক্লাসিফিকেশন দেখবো এবার। এই মিডল ইংলিশ পিরিয়ডকে আমরা হচ্ছে কয় ভাগে ভাগ করছি? 1 2 3। প্রথম ভাগটা দেখি, দ্য অ্যাংলো নরম্যান পিরিয়ড। এই দ্য অ্যাংলো নরম্যান পিরিয়ডের সময়কাল হচ্ছে 1066 থেকে 1340। দ্য এজ অফ চসার, দ্য এজ অফ চসারের টাইম হচ্ছে 1340 থেকে 1400 সাল, এবং দ্য ডার্ক এজের সময় হচ্ছে 1400 থেকে 1500 সাল। এবার আমরা দেখবো মেইন ফিচার, অর্থাৎ মিডল ইংলিশ পিরিয়ডের মেইন ফিচার্স গুলো কি কি ছিল। প্রথমে দেখবো আমরা হচ্ছে রিলিজিয়ান, ধর্ম। তারপরে দেখবো লাভ, ভালোবাসা। তারপরে দেখবো আমরা হচ্ছে সিভালরি, অর্থাৎ বীরত্ব। তারপর দেখবো আমরা হচ্ছে তখনকার সময়ে যে রাইটিং গুলো ছিল, সেগুলো ছিল হচ্ছে চার্চ কেন্দ্রিক রচনা ছিল, এবং সেগুলো ছিল ট্রান্সলেশন নির্ভর সাহিত্য। অর্থাৎ মিডল ইংলিশে ওই পিরিয়ডে তখনকার সময় যে সাহিত্যগুলো ছিল সেগুলো হচ্ছে ট্রান্সলেশন নির্ভর, ট্রান্সলেশন নির্ভর। তারপর হচ্ছে কোর্টলি লাভ ছিল ওই সময়টাতে। এইবার আমরা দেখব তখনকার সময়, অর্থাৎ মিডল ইংলিশ পিরিয়ডের বিখ্যাত সাহিত্যিক কারা কারা ছিল। প্রথমে যার নামটা আসবে সে হচ্ছে জোফ্রে চসার। এই জোফ্রে চসারের সময়কাল হচ্ছে 1340 থেকে 1400। ইম্পর্টেন্ট একটা বিষয় আমরা কোট করে রেখেছি, খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কোট করে রেখেছি আমরা, সেটা হচ্ছে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নো ম্যান, আর একটা হচ্ছে লাভ ইজ ব্লাইন্ড। এই যে টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নো ম্যান আর একটা হচ্ছে লাভ ইজ ব্লাইন্ড, এই দুইটা কোটেশন কার লেখা? এটা কিন্তু জোফ্রে চসারের। এবারে প্রাইমারি এক্সামে কিন্তু একটা কোটেশন ছিল এরকম, যে ওটা কার লেখা ছিল। সো মাঝে মাঝে এরকম টাইপের কোটেশন গুলো কিন্তু দিয়ে দেয়, এটা আমাদেরকে মুখস্থ করে রাখতে হবে। তারপরে আমরা দেখব এই যে ক্যান্টারবেরি টেলসকে নিয়ে একটা বিস্তর আলোচনা, দি ক্যান্টারবেরি টেলস। কারণ এই ক্যান্টারবেরি টেলস হচ্ছে এই জোফ্রে চসারের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ। দি ক্যান্টারবেরি টেলস হলো জোফ্রে চসারের শ্রেষ্ঠ কাব্যগ্রন্থ, যেখানে টোটাল 17,000 লাইন আছে। এই ক্যান্টারবেরি টেলস এর টোটাল লাইন সংখ্যা কত? 17,000। ঠিক আছে, আচ্ছা। তারপরে আর কি দেখবো আমরা, তার লেখা, সে আর কি কি লিখেছে? দ্য হাউস অফ ফেম লিখেছে, দ্য পার্লামেন্ট অফ ফোলস লিখেছে, দ্য নান প্রিস্টস টেল, দ্য ট্রয়লাস অ্যান্ড ক্রাইসেড। আবার বলছি, সে টোটাল কি কি লিখেছে তাহলে উল্লেখযোগ্য? দ্য ক্যান্টারবেরি টেলস, দ্য হাউস অফ ফেম, দ্য পার্লামেন্ট অফ ফোলস, দ্য নান প্রিস্টস টেল, দ্য ট্রয়লাস অ্যান্ড ক্রাইসেড। এইবার আমরা দেখবো এই ক্যান্টারবেরিকে নিয়ে একটা বিস্তর আলোচনা। সো এই যে ক্যান্টারবেরি টেলস, এটা আসলে কি ছিল? এটা ছিল একটা হচ্ছে গল্প গ্রন্থ, অর্থাৎ গল্প গ্রন্থ বলতে গল্পের সমাহার, মধ্যযুগের একটি জীবন্ত, জটিল এবং কৌতুকপূর্ণ ডকুমেন্টারি। এই যে ক্যান্টারবেরি টেল, এটা হলো মধ্যযুগের একটি জীবন্ত, জটিল এবং কৌতুকপূর্ণ ডকুমেন্টারি। সো কি হয়েছিল এখানে? এখানে লন্ডন এর টাবার্ড ইন থেকে একদল মানুষ যাত্রা শুরু করবে। কিসের উদ্দেশ্যে? তাদের গন্তব্য হলো এই যে ক্যান্টারবেরি ক্যাথেড্রাল। লন্ডনের টাবার্ড ইন থেকে একদল মানুষ যাত্রা শুরু করবে, তাদের গন্তব্য হলো এই ক্যান্টারবেরি ক্যাথেড্রাল। এই ক্যান্টারবেরি ক্যাথেড্রালে তারা কেন যাবে? এই ক্যান্টারবেরি ক্যাথেড্রালে যাওয়ার উদ্দেশ্য হলো এই যে টমাস ব্যাকেট এর সমাধিতে শ্রদ্ধা জানাতে। তারা যে ক্যান্টারবেরি ক্যাথেড্রালে যাবে কেন? এই যে টমাস ব্যাকেট
এর সমাধিতে শ্রদ্ধা জানাতে। সো তারা যে যাবে একটা লম্বা পথ, দীর্ঘ একটা পথে, টোটাল সম্ভবত 30 জন লোক যাবে, এই 30 জন, হ্যাঁ, টোটাল 30 জন লোক যাবে। সো তারা যে যাবে একটা লম্বা পথ, এই যে হ্যারি বেইলি, এ হচ্ছে ট্যাবার্ড ইনের মালিক। এই যে আমাদের হ্যারি বেইলি, এই হ্যারি বেইলি হইল এই যে ট্যাবার্ড ইনের মালিক। সো এই হ্যারি বেইলি তাদেরকে একটা আইডিয়া দিবে যে তোমরা যে এতদূর পথ যাবা, কিভাবে যাবা, আমি তোমাদেরকে একটা আইডিয়া দিই। তোমরা এই 30 জন লোক যেতে যেতে দুটো করে গল্প বলবা, আসার সময় দুটো করে গল্প বলবা, তাহলে 30 চারে 120টা গল্প হবে। টোটাল কয়টা গল্প হবে? 120টা। এই আইডিয়াটা সে তাদেরকে দিয়েছে যে তোমরা যাওয়ার সময় দুটো গল্প বলবা, আসার সময় দুটো গল্প বলবা। কিন্তু লাস্টে আমরা দেখি কি, এই যে যাওয়া এবং আসা মিলে তারা 120টা নয়, 24টা গল্প বলবে। 24টার বেশি গল্প কিন্তু তারা বলতে পারবে না। এবং এই 24টা গল্প নিয়েই আমাদের এই ক্যান্টারবেরি টেলসটা রচিত। 24টা, এই যে 24টা গল্প নিয়ে আমাদের এই ক্যান্টারবেরি টেলস কাব্যগ্রন্থটি রচিত, যেখানে টোটাল 17,000 লাইন আছে। এবার দেখব এই যে 24টি উল্লেখযোগ্য গল্প ছিল ক্যান্টারবেরি টেলসে, এই 24টি উল্লেখযোগ্য গল্পের ভিতরে যেগুলো না পড়লে নয় সেগুলো হচ্ছে আমরা আলোচনা করব এইবার। প্রথমে লিখেছি আমরা দ্য নাইটস টেল। এই যে দ্য নাইটস টেল, এটা কি নিয়ে লেখা? এটা হচ্ছে রোমান্টিক বীরত্বপূর্ণ একটা কাহিনী, যেখানে পেলামন এবং আর্টসাইট নামে দুইজন বীর একই নারীর প্রেমে পড়ে এবং যুদ্ধে লিপ্ত হয়। ক্যান্টারবেরি টেলসের 24টি উল্লেখযোগ্য গল্পের ভিতরে একটা হচ্ছে দি নাইটস টেল। এই দি নাইটস টেল হচ্ছে একটা রোমান্টিক বীরত্বপূর্ণ কাহিনী, যেখানে পেলামন এবং আর্টসাইট নামের দুজন বীর একই নারীর প্রেমে পড়ে এবং তারা যুদ্ধে লিপ্ত হয়। ওকে, আর কি কি দেখেছি 24টির ভিতরে? আর দেখেছি দ্য মিলার্স টেল, ওয়াইফ অফ বাথস টেল, দ্য পার্ডনার্স টেল। আমি আবার বলছি, 24টির ভিতরে উল্লেখযোগ্য যে গল্পগুলো ছিল, একটা হচ্ছে দ্য নাইটস টেল, তারপরে দ্য মিলার্স টেল, ওয়াইফ অফ বাথস টেল, অ্যান্ড ফাইনালি দ্য পার্ডনার্স টেল। এবার আমরা দেখব কাকে দেখবো? এবার দেখবো উইলিয়াম ল্যাংল্যান্ডকে। জোফ্রে চসারকে তো আমরা দেখলাম, এবার দেখব উইলিয়াম ল্যাংল্যান্ডকে, যার জীবনকাল 1332 থেকে 1386। উল্লেখযোগ্য একটা বিষয় আমরা নোট করে রেখেছি, এই যে হু উইল বিল্ড দ্য ক্যাট। এটা আমরা পড়ি এবং পড়াই, আমরা পড়েছি এবং পড়াই। কোনটা? এই যে হু উইল বিল্ড দ্য ক্যাট। কিন্তু আমরা কি কখনো জানার চেষ্টা করেছি যে হু উইল বিল্ড দ্য ক্যাট এই প্রহসনটা আসলে কে লিখেছে? এই যে হু উইল বিল্ড দ্য ক্যাট, এই প্রহসনটি লিখেছে আমাদের উইলিয়াম ল্যাংল্যান্ড। তারপরে আমরা দেখব জন উইকলিফকে। এই জন উইকলিফের জীবনকাল হচ্ছে 1320 থেকে 1384। জন উইকলিফের বিশেষত্ব কি? তিনি হলেন ফাদার অফ ইংলিশ প্রোজ। তবে এখানে একটা বিষয় আমাদেরকে মাস্ট মাথায় রাখতে হবে, যদি অপশনে আলফ্রেড দি গ্রেট থাকে তাহলে এই গ্রেট হবে আনসার। যদি অপশনে আলফ্রেড দি গ্রেট থাকে তাহলে আলফ্রেড দি গ্রেটকে আনসার করতে হবে। যদি আলফ্রেড দি গ্রেট না থাকে, জন উইকলিফ থাকে, তাহলে জন উইকলিফকে আনসার করতে হবে। আন্ডারস্টুড? এবার আমরা দেখব আর কি বিশেষত্ব ছিল তার। সে রিফর্মার অফ ইংলিশ চার্চ, ফার্স্ট বাইবেল ট্রান্সলেটর, মর্নিং স্টার অফ দি রিফরমেশন, টিচার অফ অক্সফোর্ড ইউনিভার্সিটি। তারপরে আমরা দেখব স্যার টমাস ম্যালোরিকে। এই যে স্যার টমাস ম্যালোরির একটা বিখ্যাত প্রোজ আছে, মোর্ট ডি আর্থার। এটা হচ্ছে ফার্স্ট রোমান্টিক প্রোজ ইন ইংলিশ লিটারেচার। যদি কোয়েশ্চেন আসে যে হোয়াট ইজ দি ফার্স্ট রোমান্টিক প্রোজ ইন ইংলিশ লিটারেচার, তাহলে হবে এই যে আমাদের মোর্ট ডি আর্থার। এখানে আমরা একটা বিষয় নোট করেছি কি, যে মোর্ট ডি আর্থার নামে আবার একটা পোয়েম লিখেছেন কে? এই আমাদের ট্যানিসন, যিনি ভিক্টোরিয়ান যুগের কবি। এই মোর্ট ডি আর্থার নামে প্রোজ লিখেছেন কে? স্যার টমাস ম্যালোরি। মোর্ট ডি আর্থার নামে পোয়েম লিখেছেন আমাদের এই যে ট্যানিসন, ভিক্টোরিয়ান যুগের লোক। ওকে, আন্ডারস্টুড? এবার আমরা যাব একদম লাস্ট
লাস্টে আছে আমাদের দান্তে অ্যালিগরি। লাস্টে আছে আমাদের দান্তে অ্যালিগরি। এই দান্তে অ্যালিগরির বিশেষত্ব এবার দেখব। তিনি হলেন ফাদার অব ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ, ফাদার অব ইতালিয়ান ল্যাঙ্গুয়েজ, সুপ্রিম পয়েট অব ইটালি, সুপ্রিম পয়েট অব ইটালি, দ্য ডিভাইন কমেডি, এটা হলো তার একটা বিখ্যাত এপিক, দ্য ডিভাইন কমেডি। তারপরে তিনি লিখেছেন ইনফার্নো পয়েম, ইনফার্নো পয়েম। এই ইনফার্নো পয়েম লিখেছেন তিনি মূলত নরকের বিভিন্ন বৈশিষ্ট্য, নরক নিয়ে বিচার বিশ্লেষণ করেছেন তিনি এই ইনফার্নোতে। সো এই ছিল আমাদের আজকের মিডল ইংলিশ পিরিয়ডের আলোচনা। আশা করি মিডল ইংলিশ পিরিয়ডের যতগুলো ইনফরমেশন আমাদের দরকার সবগুলো ইনফরমেশন মোটামুটি আমরা ইনক্লুড করার চেষ্টা করেছি। এবং মিডল ইংলিশ পিরিয়ড থেকে যদি কখনো প্রশ্ন আসে, কম্পিটিটিভ এক্সাম থেকে প্রশ্ন আসবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। যদি আসে আশা করি আমরা আনসার করতে পারবো। সো ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ। টেক কেয়ার, টাটা।